আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি। 2 অক্সানোমিটারে বৃদ্ধি স্কেলটি অংশাঙ্কিত থাকে মাইক্রোমিটারে। 3 রক্তে অবস্থিত প্রোটিন বিলিরুবিন। 4 যদি ডি সমান ঘনত্ব, ভি সমান আয়তন আর এম সমান ভর হয় তাহলে বস্তুর ঘনত্ব ডি সমান এম বাই ভি। 5 লোহার আকরিক হলো হিমাটাইট। 6 মানব হৃৎপিণ্ডে কপাটিকার সংখ্যা 4টি। 7 জলের গভীরতা বাড়লে সব দিকে জলের চাপ বাড়বে। 2 দাগে আসি। 2 আয়তে দিয়েছে ম্যাগমা এবং লাভার মধ্যে সম্পর্ক কি, এটা তোমাদের বইয়ের 55 পাতায় 4 নম্বর অধ্যায় শিলার খনিজ পদার্থে রয়েছে। মাটি যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরের চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থা, একে বলে ম্যাগমা। আর এই ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। 2 বলেছে দুটি সবুজ জ্বালানির উদাহরণ দাও, এটা আছে রায়মার্টিনের 132 পাতায়। সবুজ জ্বালানি কি? সীসামুক্ত পেট্রোল এবং সালফার মুক্ত ডিজেল, এই দুটো হচ্ছে সবুজ জ্বালানি। তো একটা সবুজ জ্বালানির উদাহরণ দিতে বলেছে, তো সীসামুক্ত পেট্রোল দিয়ে দেবে। 3 দিয়েছে হৃৎপিণ্ডের বাইরের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। 4 দিয়েছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য আর এসআইতে ভরের একক কি? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার আর এসআইতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। 5 দিয়েছে খাদ্য পিরামিড কাকে বলে, এটা রায়মার্টিন থেকে দিচ্ছে, 186 পেজে রয়েছে। লিখবে যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে ওপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড। এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি আর শীর্ষের দিকে কম হয়। 6 আছে শক্তি রূপান্তর লেখো। মেঘের গর্জনে কাচের জানলা ভেঙে গেল, এখানে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। 7 দিয়েছে দুটি শ্বাসরঞ্জক পদার্থের নাম হিমোগ্লোবিন আর হিমোসায়ানিন। 8 বলেছে একটি বিছানার উপর চাদর টান টান করে বিছানো আছে। এবার ওই চাদরকে টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে দেখা যাবে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে। এর কারণ হচ্ছে বায়ু ওপর থেকে নিজের দিকে চাদরটার ওপর চাপ দেওয়ার ফলে। 9 দিয়েছে বস্তুর জাড্য ধর্ম বলতে কি বোঝায়। আচ্ছা, বস্তুর জাড্য ধর্ম বলতে কি বোঝায় লিখবে, কোনো বস্তু নিজে থেকে তার স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর সচল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকে। তো যে ধর্মের জন্য বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকেই বলা হয় বস্তুর জাড্য ধর্ম। 9 দিয়েছে পালমোনারি কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় দেখতে পাওয়া যায়? ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর মাঝে দেখতে পাওয়া যায়। তাহলে পালমোনারি কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় দেখতে পাওয়া যায়? ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর মাঝে দেখা যায়। 3 আইয়ের এতে বলেছে চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ কেন? তোমার চিরাচরিত শক্তি হচ্ছে সৌরশক্তি, জোয়ার ভাটার এগুলো, আর অচিরাচরিত শক্তি কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলোর উৎস হচ্ছে সীমিত, তাই ক্রমশ ব্যবহারের ফলে এই উৎসগুলি নিঃশেষ হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে এই উৎসগুলি থেকে যে শক্তি পাওয়া যায় সেগুলি পরিবেশ দূষণের জন্য দায়ী। তাই ভবিষ্যতে শক্তির অভাব পূরণ করতে নবীকরণযোগ্য শক্তির উৎসগুলো নিয়ে গবেষণা চলছে। একদিকে এগুলো যেমন সহজলভ্য, পুনর্ব্যবহারযোগ্য, অফুরন্ত, অন্যদিকে পরিবেশ বান্ধব। বিতে দিয়েছে আগ্নেয় শিলা, পাললিক এবং পরিবর্তিত শিলা 4টি পার্থক্য লেখো, এটা রায়মার্টিনের 127 পাতায় রয়েছে। 4টি পার্থক্য লিখতে বলেছে। তো আগ্নেয় শিলা হচ্ছে উত্তপ্ত গলিত ম্যাগমা জমে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয়। তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়ায় আগ্নেয় পাললিক শিলা রূপান্তরিত হয়ে এই শিলা সৃষ্টি হয়। আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে, পাললিক শিলাকে গৌণ শিলা বলে, আর পরিবর্তিতকে গৌণ বা প্রগৌণ শিলা বলা হয়। আগ্নেয় শিলা খুব কঠিন ও ভারী হয়, পাললিক শিলা নরম ও হালকা উভয় প্রকৃতির হয়, আর পরিবর্তিত হচ্ছে অন্য 2 প্রকার শিলার তুলনায় বেশ কঠিন ও ভারী হয়। আগ্নেয় শিলাতে কোনো জীবাশ্ম নেই, পাললিক শিলা জীবাশ্ম দেখা যায়, পরিবর্তিত শিলা জীবাশ্ম পাওয়া যায় না। অথবাতে আছে সিস্টোল ও ডায়াস্টোল কাকে বলে, এটা রায়মার্টিনের 228 পাতায় রয়েছে।
228 পাতা। আচ্ছা, এখানে সিস্টোল বা ডায়াস্টোল লিখবে যে অলিন্দ বা নিলয়ের সংকোচনকে বলা হয় সিস্টোল, আর অলিন্দ বা নিলয়ের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। তাহলে সিস্টোল হচ্ছে অলিন্দ বা নিলয়ের সংকোচন হলো সিস্টোল, আর অলিন্দ আর নিলয়ের প্রসারণ হতে ডায়াস্টোল বলা হয়। বিতে দিয়েছে মানব হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন শব্দ ছকের মাধ্যমে দেখা। তো এটা ছায়া প্রকাশনী থেকে দিয়ে দিচ্ছি। এই যে বিভিন্ন কলাকোষে এই যে বলেছে শুদ্ধ অশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড দেহের ভিতরে কিভাবে চলাচল করে শব্দচিত্র বা ছকের মাধ্যমে দেখাও। এই যে ফুসফুস থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত শুদ্ধ রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়, তারপরে মহাধমনী থেকে বিভিন্ন কলাকোষে, সেখান থেকে শিরা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে অশুদ্ধ রক্ত আসছে ডান নিলয়ে, তারপরে ফুসফুসীয় ধমনী, তারপরে আবার ফুসফুসে এসে সেটা শুদ্ধ হয়ে যাচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাচ্ছে আর কি ওখান থেকে। ওর সাথে 2 নম্বরে আছে 3-এর 2 নম্বর প্রশ্ন বলেছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো রায়মার্টিনের এই ছবিটা পরিষ্কার 228 পৃষ্ঠায় রয়েছে, এই ছবিটা প্র্যাকটিস করবে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।